সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে বাসায় আছে এবং সুস্থ আছো। আজ অনলাইন ক্লাসে আমি লিজা আক্তার, সহকারী শিক্ষক গণিত, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয় আজ তোমাদের সাথে আছি। আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব এবং গণিতের অধ্যায় 9.1 এর ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাতটি আসলে অনেক বড় একটি অধ্যায়। আমরা ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে অধ্যায়টি শেষ করার চেষ্টা করি। আমি আজ এই অংশে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নিয়ে। ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাধারণত একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি খুব সহজে। ত্রিকোণমিতি এটা মানে কি? ত্রিভুজের তিনটি কোণ বা বাহু বা ধারের অনুপাতগুলো বোঝাচ্ছে। এখানে আমি একটি চিত্র এঁকেছি, বোর্ডে একটি চিত্র আঁকা আছে, একটি সমকোণী ত্রিভুজের চিত্র এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে তিনটি কোণ আছে, এ কোণ, বি কোণ এবং সি কোণ। এবং ঠিক একইভাবে এখানে তিনটি বাহু দেওয়া আছে, একটি বাহু এ বি, একটি বিসি এবং অপর বাহুটি এসি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, কাজে আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটি নাম আছে। আমরা খুব সহজেই এটা বুঝতে পারি। আমি এখানে একটি দাগ দিয়েছি বি কোণে। এই বি কোণটি হচ্ছে একটি সমকোণ যেটি 90 ডিগ্রি এবং আমরা জানি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অথবা একটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটি হচ্ছে অতিভুজ। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে যে বাহুটি আছে এসি বাহু, এই এসি বাহুটি হচ্ছে আমাদের এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজ। এছাড়া আরো দুটি বাহু আছে, একটি বাহু হচ্ছে এবি, অপর বাহুটি হচ্ছে বিসি। আমি এখানে দুটি নাম লিখেছি, একটি হচ্ছে ভূমি আর একটি লম্ব। কিন্তু সমকোণী ত্রিভুজের আমরা জানি তিনটি কোণের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বাকি দুইটি কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, অর্থাৎ অপর দুইটি কোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। এবং এই সূক্ষ্ম কোণগুলো কোণের অনুপাতগুলোর এই সূক্ষ্ম কোণগুলো এবং আমরা জানি এই সূক্ষ্ম কোণগুলোর সাপেক্ষে আমাদের অপর যে দুটি বাহু আছে অর্থাৎ ভূমি এবং লম্ব, এই দুটি বাহু সবসময় পরিবর্তনশীল এবং পরিবর্তন হয়ে থাকে। আমরা যদি এ কোণ সাপেক্ষে চিন্তা করি বা এ সূক্ষ্ম কোণের সাপেক্ষে চিন্তা করি, তাহলে এ কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো লম্ব এবং অপর যে বাহু থাকবে সেটাকে আমরা বলবো ভূমি। আমরা এটাকে আরো একটু সহজভাবে বলতে পারি। আমি যদি এই এ কোণের দিকে আমাদের চোখটাকে কল্পনা করি, তাহলে এই চোখ দিয়ে যদি আমি এ কোণের বরাবর তাকাই, তাহলে দেখা যাবে কি এ কোণ থেকে দেখলে এই বিসি বাহুটা লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি আমার এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে এ কোণের ঠিক বিপরীত দিকে লম্বালম্বি ভাবে যে বাহুটি দাঁড়িয়ে আছে বিসি, সেটি হচ্ছে আমাদের লম্ব। এবং এই লম্বের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে বিপরীত বাহু, সেটাকে বলা হয় বিপরীত বাহু। তাহলে আমাদের এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু বা লম্ব হবে কোনটি? বিসি। এবং অবশিষ্ট রয়ে গেল আমাদের এবি বাহু। এবং এ কোণের সাপেক্ষে এই যে এবি বাহু, এই এবি বাহুটাকে বলা হবে ভূমি অথবা সন্নিহিত বাহু, ভূমি অথবা সন্নিহিত বাহু। এবং এটা কোন কোণের ক্ষেত্রে? এ কোণের সাপেক্ষে। কিন্তু আমরা যদি এ কোণ না চিন্তা করে বি কোণ, সি কোণকে চিন্তা করি, অর্থাৎ আমাদের এখানে পেলাম বি হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, এ একটি সূক্ষ্ম কোণ, সি আরেকটি সূক্ষ্ম কোণ। আমি একটু আগে বলেছিলাম সূক্ষ্ম কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি পরিবর্তন হয়। আমরা এ কোণের সাপেক্ষে সেটা দেখলাম, এখন আসি আমরা সি কোণের সাপেক্ষে সেটা দেখি। আমি যদি সি কোণকে এখন কল্পনা করি, তাহলে এই সি কোণের সাপেক্ষে আমাদের লম্ব এবং ভূমি কোণটা হবে ঠিক একটু আগের মতোই আমরা এটাও বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের সি কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি দুইটা পরিবর্তন হয়ে যাবে। একটু আগের মতো আমরা যদি এখন আমাদের চোখটাকে সি কোণের দিকে কল্পনা করি, তাহলে দেখা যাবে কি সি কোণের
পাশে যে বাহুটি আছে অর্থাৎ এবি বাহুটি, এই এবি বাহুটি সি কোণের সাপেক্ষে লম্বালম্বি ভাবে আছে এবং তখন আমাদের এই এবি বাহুটি হয়ে যাবে লম্ব বা বিপরীত বাহু। এবং ঠিক আগের নিয়ম অনুযায়ী সি কোণের সাথে সংলগ্ন এই বিসি বাহুটি হবে ভূমি অথবা সন্নিহিত বাহু। এই বাহুটি হবে কি? ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে আমরা এইভাবে অনেক সহজেই একটি সূক্ষ্মকোণের সাপেক্ষে কিভাবে লম্ব এবং ভূমি চেনা যাবে সেটা বের করতে পারবো। এবং এখানে আরেকটা বিষয় অবশ্যই জানার যে আমাদের এই সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে, এই তিনটি বাহুর মধ্যে অতিভুজের স্থান সবসময় নির্দিষ্ট। অতিভুজ কখনোই পরিবর্তন হবে না, শুধুমাত্র কোণের সাপেক্ষে পরিবর্তন হবে লম্ব এবং ভূমি। এই পর্যায়ে আমরা সূক্ষ্মকোণ এ কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হয় সাধারণত দুইটি একই জাতীয় রাশির মধ্যে, অর্থাৎ দুইটি একই জাতীয় রাশির ভাগফলকে অনুপাত বোঝায়। ত্রিকোণমিতিতে আমরা এই যে সমকোণী ত্রিভুজটি ব্যবহার করছি, সমকোণী ত্রিভুজে মোট বাহু আছে তিনটি। এই তিনটি বাহুর যে কোনো দুইটি বাহু অনুপাতকে বলা হবে ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা যদি এই ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে কোনো দুইটি বাহু নিয়ে সজ্জিত করি, তাহলে দেখা যাবে কি এই বাহুগুলোকে মোট 6 ভাগে ভাগ করা যায়। আমি একভাবে লিখতে পারি লম্ব বাই অতিভুজ, আবার লিখতে পারি ভূমি বাই অতিভুজ, আবার লম্ব বাই ভূমি। ঠিক বিপরীত ভাবে আমি লিখতে পারি ভূমি বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে দেখা যাচ্ছে কি আমরা এই তিনটি বাহুকে মোট 6 প্রকারে সাজাতে পারছি এবং এই 6 প্রকারের সাজানোর মাধ্যমে আমরা দেখতে পারি যে ত্রিকোণমিতিতে মোট 6 ধরনের অনুপাত পাওয়া যায়। তাহলে এখন আমি জেনে নিই এই অনুপাতগুলোর কোনো নির্দিষ্ট নাম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই অনুপাতগুলোর 6টি আলাদা নির্দিষ্ট নাম আছে। যেমন যদি লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করা হয় অর্থাৎ লম্ব বাই অতিভুজ হয়, সেই ক্ষেত্রে ওই অনুপাতটির নাম হচ্ছে সাইন থিটা। কি? এটার নাম হচ্ছে সাইন থিটা। এখানে থিটা বলতে এ কোণ সাপেক্ষে বোঝানো হচ্ছে। এবং এখানে অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যদি শুধুমাত্র সাইন লিখি তবে সেটা দিয়ে কোনো অনুপাত প্রকাশ করবে না, অবশ্যই সাইনের সাথে একটা কোণ উল্লেখ করতে হবে। যেমন আমি এখানে থিটা লিখেছি কারণ আমি এই এ কোণকে আলাদাভাবে একটা নাম দিয়েছি থিটা, সেজন্য আমি ওখানে সাইন থিটা লিখেছি। আমি যদি সাইন থিটা না লিখে, যেমন আমি এখানে সাইন থিটা না লিখে আমি যদি এখানে লিখি সাইন এ, তাহলে সেটা আমাকে এ কোণের সাপেক্ষে প্রকাশ করবে, কারণ সাইনের সাথে আমি যেই নামটা জুড়ে দিব সেটাই আমার কোণ প্রকাশ করে। আমি যদি এখানে সাইন এ না লিখে সাইন বি লিখি, তাহলে আমার এখানে প্রকাশ করবে সাইন বি কোণ। আমি যদি সি লিখি তাহলে সি কোণ প্রকাশ করবে। তাহলে আমরা এখানেও এই কোণগুলোকে উল্লেখ করতে পারি। তাহলে আসি আমাদের অনুপাতগুলোর মধ্যে। আমরা 1 নম্বর দেখলাম লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা বলতে পারি সাইন থিটা। ঠিক একই রকম ভাবে ভূমি বাই অতিভুজ, এইটারও একটা নাম আছে এবং সেটা হচ্ছে কস থিটা। লম্ব বাই ভূমি যদি হয় তখন সেই অনুপাতটির একটি নাম আছে এবং সেটাকে বলা হয় টেন থিটা। ভূমি বাই লম্ব হলে সেটাকে বলা হবে কট থিটা। অতিভুজ বাই লম্ব হলে সেই অনুপাতটিকে বলা হবে সেক থিটা। এবং একই রকম ভাবে যদি আমি বলি অতিভুজ বাই লম্ব, তাহলে সেটারও একটি নাম আছে এবং সেটার নাম হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা এখানে দেখলাম একটি সমকোণী ত্রিভুজ থেকে মোট 6 ধরনের অনুপাত পাওয়া যায় এবং এই 6 ধরনের অনুপাতগুলো হচ্ছে কি সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করা যায়, আমরা যদি প্রথম 3টি অনুপাতকে লক্ষ্য করি খুব ভালো করে, তাহলে দেখা যাবে যে এই 3টি অনুপাতের যে অনুপাতগুলো প্রকাশ করছে অর্থাৎ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, টেন থিটা মানে লম্ব বাই ভূমি, এই 3টা অনুপাতকে যদি আমি উল্টে দেই বা বিপরীত ভাবে লিখি, তাহলে আমরা নিচের অপর 3টি অনুপাতকে খুব সহজেই পেয়ে যাব। যেমন আমি যদি এই টেন থিটার অনুপাতটা ঠিক উল্টা ভাবে লিখি, লব এবং হরের জায়গাটা পরিবর্তন করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন কি পাবো? কট থিটাকে পেয়ে যাব।
ঠিক একই রকম ভাবে আমি যদি cos থিটাকে উল্টো করে লিখি বা পরিবর্তন করে লিখি, লবের জায়গায় হর এবং হরের জায়গায় লব, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা পাবো sec থিটা। একই রকম ভাবে আমি যদি sin থিটাকে বিপরীত ভাবে অর্থাৎ লব এবং হর পরিবর্তন করে দিই, তাহলে আমরা পাবো cosec থিটা। তাহলে এখান থেকে আমরা আরো একটা সম্পর্কের কথা জানতে পারছি। সেটা কি? আমাদের এই যে 1 2 3 এই প্রথম তিনটি অনুপাতের ঠিক বিপরীত অনুপাত হচ্ছে পরের তিনটি অনুপাত, অর্থাৎ tan এর বিপরীত অনুপাত হচ্ছে cot থিটা, cos এর বিপরীত অনুপাত sec থিটা, sin এর বিপরীত অনুপাত cosec থিটা। সুতরাং আমরা এখানে এই যে 6টি অনুপাত পেলাম, এই 6টি অনুপাতকে যদি আমরা ক্রমানুসারে লিখি, তাহলে আমরা লিখতে পারি sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা এবং cosec থিটা। এবং আমরা sin থিটা সমান লিখতে পারবো ওই অনুপাতগুলো থেকে দেখলাম যে sin থিটা হচ্ছে কার বিপরীত? cosec এর বিপরীত, অর্থাৎ sin থিটা সমান 1/cosec থিটা। একই রকম ভাবে cos থিটা ছিল sec থিটার বিপরীত, অর্থাৎ cos থিটা সমান লেখা যাবে 1/sec থিটা। tan থিটা হচ্ছে cot থিটার বিপরীত, তাহলে আমরা tan থিটা সমান লিখতে পারি 1/cot থিটা। ঠিক একই রকম ভাবে cot থিটা সমান 1/tan থিটা, sec থিটা সমান লেখা যাবে 1/cos থিটা এবং cosec থিটা সমান লেখা যাবে 1/sin থিটা। আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি, তাহলে দেখা যাবে কি আমাদের এই যে এখানে 6টি অনুপাত পেলাম, আমরা মনে রাখার সুবিধার জন্য এই কাজটা করতে পারি। sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা, এই মানগুলো যদি আমরা ক্রমানুসারে লিখে যাই এবং অপর পাশে উল্টা দিক থেকে যদি আমরা অনুপাতগুলোকে লিখি, অর্থাৎ cosec থিটা, sec থিটা, cot থিটা, tan থিটা, cos থিটা, sin থিটা, অর্থাৎ আমি বাম পাশে যেভাবে লিখলাম ডান পাশে ঠিক তার উল্টাভাবে লিখলাম। এবং প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি 1 দিয়ে দিই, তাহলে প্রথমটার বাম পাশে যে শব্দটা আছে সেটার অনুপাত পাওয়া যাবে, অর্থাৎ sin থিটা সমান 1/cosec থিটা। একই রকম ভাবে cos থিটা সমান 1/sec থিটা, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা, sec থিটা সমান 1/cos থিটা এবং cosec থিটা সমান 1/sin থিটা। তাহলে আমাদের এই ছিল ত্রিকোণমিতির অনুপাতের 6টি অনুপাত এবং এই 6টি অনুপাত আমরা আজকে দেখলাম। আমরা আগামী ক্লাসে এই অনুপাতগুলো ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেটা দেখব এবং আমি অবশ্যই আশা করব যে আজকের ক্লাস থেকে তোমরা হয়তো কিছু শিখতে পারবে এবং বাসায় যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে এই অনুপাতগুলো অনেক সহজেই তোমরা মনে রাখতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই বাসায় থাকবে, পড়াশোনা করবে এবং অবশ্যই নিজেদের স্বাস্থ্যের যত্ন নেবে।